ঠিক আছে, তাহলে আমরা আসি রেসপিরেটরি সিস্টেমে, তাই না? আমরা কি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা জাস্ট শেষ করে আসলাম, তাই না? কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিন্তু রেসপিরেটরি সিস্টেমের একটা অংশ আমাদের চলে আসছিল, তাই না? আমরা যখন পড়লাম হাউ ব্লাড পিউরিফাইড বাই দ্য অ্যাকশন অফ হার্ট অ্যান্ড লাংস, তখন আমরা কি বললাম? হার্ট থেকে দূষিত রক্তগুলো কোথায় যায়? লাংসে যায়, তাই না? লাংসে যে বিশুদ্ধ হয়ে আবার কোথায় আসে? হার্টে আসে। তার মানে আমাদের অক্সিজেন জাতীয় যত রক্ত আছে, অক্সিজেন সমৃদ্ধ সকল রক্ত কোথায় যায়? হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে কই যায়? লাংসে যায়। লাংস থেকে কি হয়? লাংসে কার্বন ডাই অক্সাইডটা কোথায় চলে যায়? প্রশ্বাসের সাথে সাথে চলে যায় কোথায়? বায়ুমণ্ডলে, তাই না? কার্বন ডাই অক্সাইড চলে যাচ্ছে। আর অক্সিজেনটা কোথায় চলে আসে? লাংসে চলে আসে। তাহলে লাংস হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেমের প্রধান অর্গান, তাই না? তাহলে লাংসের বা রেসপিরেটরি সিস্টেমের মূল কাজ কি হবে? মূল কাজ হবে বাতাস থেকে অক্সিজেনটা রক্তের ভিতরে পৌঁছে দেওয়া, রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা পরিবেশে ফেরত দেওয়া। তাহলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদানটাই হবে কি রেসপিরেটরি সিস্টেমের মূল কাজ। আর আমরা জানি যে আমাদের মূল বেঁচে থাকার মাধ্যম কি? অক্সিজেন। উইদাউট অক্সিজেন আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নাই। কারণ কি আমাদের শরীরের মেটাবলিজমের ফুল মেটাবলিজম নিয়ন্ত্রিত হয় কি দিয়ে? অক্সিজেন দিয়ে। মেটাবলিজম মানে কি? দহন, তাই না? বার্নিং। এখন আগুন জ্বলে কিভাবে? পরিবেশে যদি অক্সিজেন না থাকে আগুন জ্বালানো সম্ভব? আগুন মানে আমরা যে মেসের কাঠি ধরাই না, ওইখানে আগুন জ্বলে কিভাবে? ওইটার ভিতরে কি আছে? কার্বন। বায়ুমণ্ডলে কি আছে? অক্সিজেন। দুইটা মিলে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। তার সাথে কি? তাপ, আগুন, আলো। তাহলে আমাদের শরীরের ভিতরে যদি অক্সিজেন না ঢুকে আলটিমেট কিন্তু কি হবে না? শরীরের ভিতরে কোনো কাজই কি ঠিক মতো সম্পন্ন হবে না, কোনো মেটাবলিজমে হবে না। তার মানে অক্সিজেনটা আমার জন্য আবশ্যিক। এবং অক্সিজেন যেখানেই ঢুকবে পরবর্তীতে তৈরি হবে কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা কিন্তু আমার জন্য আবার বিষ, টক্সিক। এটা যদি রক্তে বেড়ে যায় তাহলে আবার আমার মৃত্যুর কারণ। কার্বন মনোক্সাইড হবে। কার্বন মনোক্সাইড রক্তের সাথে বাইন্ড করলে কি হবে? নিশ্চিতভাবে মারা যাবেন আপনি। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দেওয়াও রেসপিরেটরি সিস্টেমের কাজ, অক্সিজেনটাকে রক্তের ভিতরে ঢুকানোও কি রেসপিরেটরি সিস্টেমের কাজ। তাহলে আমরা যদি প্রশ্ন অনুযায়ী পড়ি, প্রশ্নগুলো একটু লিখেন আগে। প্রশ্ন লিখে দিছি না? তাহলে 1 নাম্বার প্রশ্ন আমরা যদি পড়ি, ডিফাইন রেসপিরেশন, তাই না? বা রেসপিরেটরি সিস্টেম। ডিফাইন রেসপিরেটরি সিস্টেম, তারপরে কি? রাইট ডাউন দা পার্ট অফ রেসপিরেটরি সিস্টেম। ওকে, তাহলে প্রথমে আমরা ডেফিনেশনটা পড়ি। ডেফিনেশনে কি বলছে আপনাদের বইয়ে দেখেন কি দেওয়া আছে রেসপিরেটরি সিস্টেমে? যে সিস্টেমের সাহায্যে কি করা হয়? আমি মানে বই কিভাবে কালেকশন করব? বই আপনি অফিস থেকে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? ক্লাস শেষে করে নিয়ে। ওকে, রেসপিরেটরি সিস্টেম কাকে বলে একটু দেখেন, আমরা পড়ে দিচ্ছি। 61 পেজ নাম্বার কত? 61 না? দেখেন বলছে কি রেসপিরেটরি সিস্টেমে যে শরীরের যে অঙ্গ বা অঙ্গ সমষ্টির মাধ্যমে আমরা যে কথাগুলো এতক্ষণ বললাম, এটাই কি সংজ্ঞাটা চলে আসে। শরীরের যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টির মাধ্যমে কি হয়? শ্বাসকার্য সম্পাদিত হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন কি করে? আদান প্রদান হয়। সেই সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টিকে রেসপিরেটরি অর্গান বলে। আর রেসপিরেটরি অর্গান নিয়ে যে সিস্টেম গঠিত তাকে কি বলা হয়? রেসপিরেটরি সিস্টেম বলা হয়। এটুকু মনে থাকবে না যে আমাদের শরীরের যে সকল অঙ্গ বা অঙ্গ সমষ্টি দিয়ে কি হয়? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান হয়। আমাদের সব অঙ্গ কি এই কাজই করে? ডাইজেস্টিভ সিস্টেমের অঙ্গগুলো কি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান করে? নার্ভাস সিস্টেম কি এই কাজ করবে? অন্য কোনো সিস্টেম করবে? মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। তার মানে একটা মাত্র সিস্টেম, সেটা হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম। এই সিস্টেম কি করবে? বাতাসের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান করবে। তাহলে যতগুলো অঙ্গ এই বাতাসে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদানের সাথে জড়িত, প্রত্যেকটা অঙ্গকে আমরা কি বলবো? অর্গান অফ রেসপিরেটরি সিস্টেম। আর এই অর্গানগুলো নিয়ে যে সিস্টেমটা গঠিত তাকে আমরা কি বলি? রেসপিরেটরি সিস্টেম। ওকে, তাহলে একটা হচ্ছে রেসপিরেটরি অর্গান। রেসপিরেটরি সিস্টেমে যে অর্গান আছে তাদেরকে কি বলে? রেসপিরেটরি অর্গান বলে। আর রেসপিরেটরি অর্গান সামগ্রিকভাবে একটা কাজ করতেছে, তখন আমরা তাকে কি বলতেছি? রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেশন কাকে বলে? ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেমের বা রেসপিরেশনটা কি? এটাই একটা বলবো কি ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন। কি ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনের সমষ্টি হচ্ছে কি রেসপিরেশন। অর্থাৎ আপনি শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন,
ঠিক আছে, তাহলে কি একটা রেসপাইরেশন হবে। ইন্সপাইরেশন মানে কি শ্বাস নেয়া, এক্সপাইরেশন মানে কি শ্বাসটা ছেড়ে দেওয়া। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি সিস্টেম বা রেসপিরেশনের কয়টা ফেজ? দুইটা ফেজ। একটা হচ্ছে ইন্সপাইরেশন মানে শ্বাস নেওয়া, আরেকটা হচ্ছে কি এক্সপাইরেশন মানে শ্বাস ছাড়া। ঠিক আছে, তাহলে রেসপিরেশনের ফেজ কয়টা? দুইটা। একটা হচ্ছে ইন্সপাইরেশন, আরেকটা কি এক্সপাইরেশন। এক্সপাইরেশন মানে কি শ্বাস বের করে দেওয়া, ইন্সপাইরেশন মানে কি শ্বাস ভিতরে ঢোকানো। ওকে, এরপর আসেন রেসপিরেশন কয় প্রকার? দুই প্রকার, টু টাইপ। একটা হচ্ছে কি ইন্টারনাল, আরেকটা হচ্ছে কি এক্সটার্নাল। তাহলে একটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেসপিরেশন, আরেকটাকে কি বলতেছি? এক্সটার্নাল রেসপিরেশন। ঠিক আছে, ওকে। ইন্টারনাল রেসপিরেশন এবং এক্সটার্নাল রেসপিরেশন কাকে বলে আমরা যদি সিম্পলি একটু খেয়াল করি, দেখেন আমার শরীরে কি বায়ুমণ্ডল, তাই না? আমরা ধরতেছি এয়ার, এয়ার থেকে কি অক্সিজেনটা কোথায় চলে আসতেছে? লাংসে। এটা একদম ডাইরেক্ট লাইন, এখানে কোনো চেঞ্জ নাই, জাস্ট একটা পাইপের মতো কি লাইন করা আছে, বাতাস এদিক দিয়ে ঢুকবে, এই পর্যন্ত কি চলে আসবে। এই পর্যন্ত চলে আসার পর থেকে শুরু হবে কি এক্সটার্নাল রেসপিরেশন। তার মানে এখান থেকে রেসপিরেশনটা শুরু। লাংসের ভিতরে যে আসে, লাংস এরকম কি আঙ্গুরের থুকার মতো এক ধরনের কি আছে অ্যালভিউলার ড্রাক্ট আছে। এই অ্যালভিউলার ড্রাক্টের ভিতরে কি আমাদের হার্ট থেকে কি দূষিত রক্তগুলো আসছে। তাহলে দূষিত রক্তে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। অ্যালভিউলার মধ্যে কি আছে? অক্সিজেন আছে। তাহলে অ্যালভিউলায় অক্সিজেনের পরিমাণ বেশি, রক্তে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। কি হবে? ডিফিউশন হবে। ডিফিউশন হলে কার্বন ডাই অক্সাইড গুলো চলে আসবে কোথায়? এখানে। অক্সিজেন গুলো চলে যাবে কোথায়? এখানে। তাহলে দেখেন লাংস থেকে অক্সিজেনটা ব্লাডে চলে আসবে। কই যাবে? ব্লাডে চলে আসবে। ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইডটা লাংসে চলে আসবে। তাহলে ব্লাড টু লাংস, লাংস টু ব্লাড যে রেসপিরেশন হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি? এক্সটার্নাল রেসপিরেশন। এখন ব্লাড কি করবে? ভিতরে নিয়ে যাবে না? ব্লাড ভিতরে নিয়ে যাবে। ব্লাড কাকে দিবে অক্সিজেনটা? ব্লাড অক্সিজেনটা দিবে টিস্যু অথবা সেলকে, তাই না? কাকে দিবে সে? টিস্যুকে দিবে অথবা কি সেলকে দিবে অক্সিজেনটা। আমাদের শরীরে সেলের জন্য সে অক্সিজেন নিয়ে যাচ্ছে। এখন আবার কি অক্সিজেন মানে টিস্যু আবার ব্লাডকে কি দিবে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে ব্লাড টু সেল, সেল টু ব্লাড যে রেসপিরেশন হচ্ছে এটাকে কি বলা হচ্ছে? ইন্টারনাল রেসপিরেশন। তাহলে এখান থেকে এটা হচ্ছে কি ইন্টারনাল, এটা হচ্ছে কি এক্সটার্নাল। দেখেন এইটুকুর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা? যে লাংস টু ব্লাড, ব্লাড টু লাংস যে রেসপিরেশন হচ্ছে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, অক্সিজেন কি ঢুকতেছে, এই রেসপিরেশনটাকে আমরা কি বলতেছি? এক্সটার্নাল রেসপিরেশন। আবার ব্লাড টু টিস্যু বা সেল, ব্লাড টু সেল, সেল টু ব্লাড যে রেসপিরেশন হচ্ছে তাকে আমরা কি বলতেছি? ইন্টারনাল রেসপিরেশন বলতেছি। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল রেসপিরেশন কাকে বলে, ইন্টারনাল রেসপিরেশন কাকে বলে? শুধু চিত্রটা মনে রাখবেন যে লাংস থেকে কি ব্লাডে চলে যাচ্ছে, আবার ব্লাড থেকে কি কার্বন ডাই অক্সাইডটা লাংসে আসতেছে, এক্সটার্নাল। এরপরে ব্লাড ভিতরে চলে গেল নিয়ে, ব্লাড থেকে সেলে যাচ্ছে কি অক্সিজেন, আবার সেল থেকে কার্বন ডাই অক্সাইড আসতেছে কোথায়? ব্লাডে। তার মানে রেসপিরেশন হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান। যেখানে হবে ওইটাই কি রেসপিরেশন হচ্ছে। যেখানে হবে, কোথায় হবে? দুই জায়গায়। লাংস থেকে ব্লাডে হবে, ব্লাড থেকে লাংসে হবে, আবার ব্লাড থেকে সেলে হবে, সেল থেকে কি ব্লাডে হবে। এটুকু পারা যাবে না? ঠিক আছে, এখন এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কোন কোন অর্গান ইনভলভ এটা আমাদের জানতে হবে, যে কোন কোন অর্গান রেসপিরেটরি সিস্টেমের সাথে কি আছে? ইনভলভ আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি সিম্পলি শুরু করি, আমাদের পরিবেশে অক্সিজেনটা থাকে কোথায়? এয়ারে, তাই না? তাহলে এয়ার বা অ্যাটমসফিয়ার আমরা যদি চিন্তা করি, এয়ারে কি অক্সিজেনটা আছে। এই অক্সিজেনটা যদি আমার সেল পর্যন্ত যেতে চায়, ঠিক আছে, কিভাবে পৌঁছাবে সেল পর্যন্ত? তার মানে বাতাসের অক্সিজেনটা সেল পর্যন্ত যাবে, কিভাবে যাবে? এটাই হচ্ছে কি তার পাথওয়ে, এটাই হচ্ছে কি যে অর্গানগুলো এখানে ইনভলভ থাকে সবগুলাই কি তার পার্ট। ওকে, তাহলে আমরা দেখি সিম্পলি একটা ডায়াগ্রাম আঁকি আমরা। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেমটা কিন্তু এক ধরনের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে কি কিছুটা মিল থাকবে না? কারণ ডাইজেস্টিভ সিস্টেমের অর্ধেক কি রেসপিরেটরি সিস্টেমের এই পার্টটা, তাই না? দেখেন এই দিক দিয়ে কি খাবার যাচ্ছে, এটা হচ্ছে মাউথ, তাই না? এই দিক দিয়ে কি যাচ্ছে? বাতাস, এটা হচ্ছে কি নস বা ন্যাসাল ক্যাভিটি। তাহলে নাক এবং মুখ দুইটা ছিদ্র দিয়ে কি
দুইটা ছিদ্র একই জায়গায় যে মিলিত হয়, তাই না? চার রাস্তার মাঠ আমরা বলছিলাম, চার রাস্তার মোড়, ঠিক আছে? তাহলে দুইটা রাস্তা উপর দিক থেকে আসতেছে, আর দুইটা রাস্তা কোথায় আছে? নিচে আছে। এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তাই না? তাহলে এই রাস্তাটা হচ্ছে খাদ্য যাওয়ার রাস্তা, তাই না? খাদ্য যাওয়ার রাস্তাকে আমরা কি বলি? ইসোফ্যাগাস। এইটা হচ্ছে বায়ু যাওয়ার রাস্তা। তার মানে এই রাস্তাটা কি? রেসপিরেটরি ট্র্যাকে। আমরা ডাইজেস্টিভ ট্র্যাকে এটা বাদ দিয়ে দিছিলাম না? এটাকে আমরা বন্ধ করে দিছিলাম, মনে আছে? এখানে ইপিগ্লটিস আছে। ইপিগ্লটিস কি করবে? এটাকে ব্লক করে দিবে যখন আমরা খাবার খাবো, তাই না? খাবারের কারণে ইপিগ্লটিসটাকে এটা বন্ধ করে দিবে, বাতাস চলাচলের রাস্তাটা, খাদ্যটা কি খাদ্যনালীতে ঢুকে যাবে। কিন্তু এখন তো আমরা খাদ্য খাচ্ছি না, এখন আমরা কি নিব? বাতাস নিব। তার মানে ইপিগ্লটিসের আর কোনো কাজ নেই, কারণ বাতাসের সাথে ইপিগ্লটিসের আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? এখন দেখেন, আপনি নাক দিয়েই শ্বাস নেন, মুখ দিয়েই শ্বাস নেন, শ্বাস কই যাবে? ফ্যারিংস পর্যন্ত যাবে, তাই না? আমি যদি নাক দিয়ে শ্বাস নেই, দেখবেন আপনার রাতের বেলা নাক হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আপনি মুখ দিয়ে শ্বাস নেওয়া শুরু করছেন না? ঠিক আছে, আবার নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, দুইটা শ্বাসই কই যাচ্ছে? আলটিমেট যাচ্ছে কোথায়? ফ্যারিংসে। তাহলে ফ্যারিংস পর্যন্ত তো কমন পাথওয়ে, ফ্যারিংস পর্যন্ত কি কমন পাথওয়ে। আবার আমরা নাক দিয়ে খাবার খাচ্ছি না তো, কেন? নাকে কি দাঁত আছে? খাবারটাকে ভাঙতে হবে, খাবারটাকে নরম করতে হবে, এইটার প্রসিডিউর কোথায় আছে? মুখে আছে। মুখ দিয়ে যখন আমি খাবার খাচ্ছি, খাবারটা কোথায় আসতেছে? ফ্যারিংসেই আসতেছে। আবার আমি যদি অজ্ঞান থাকি, খাবার খেতে না পারি, তখন আমাকে কি দিয়ে খাবার খাওয়াচ্ছে? নাক দিয়ে খাবার খাওয়াচ্ছে, তাই না? নাকে একটা ন্যাসোগ্যাস্ট্রিক পাইপ দিয়ে দিচ্ছে না? তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে দুইটা ছিদ্র একই জায়গায় কি হচ্ছে? মিলিত হচ্ছে। এই জায়গা থেকে সে এইদিকে যাবে না এইদিকে যাবে, এটা ডিসিশন হচ্ছে, তাই না? এখানে ট্রাফিক পুলিশ কে? ইপিগ্লটিস, ঠিক আছে? ইপিগ্লটিস হচ্ছে ট্রাফিক পুলিশ, যে কোনটা কোন দিকে যাবে সে কি করে দেয়? মেইনটেইন করে দেয়। ওকে, এবার আসেন, তাহলে আমরা এই সাইড থেকে নিয়ে আসি। প্রথমে কি আসলো? আমাদের নোজ, তাই না? তার আগে কি ছিল? ইয়ার। ইয়ার থেকে বাতাসটা কোথায় ঢুকবে? নাকে। নাক দিয়ে কই যাবে? ন্যাসাল ক্যাভিটিতে। নাক দিয়ে কই যাবে? ন্যাসাল ক্যাভিটিতে। ন্যাসাল ক্যাভিটির পরে কি আছে? ন্যাসোফ্যারিংস। অর্থাৎ ফ্যারিংসের মানে ন্যাসাল ক্যাভিটি বা নাকের ছিদ্রের যে অংশটা ফ্যারিংসে উন্মুক্ত হচ্ছে, এটার নাম কি? ন্যাসোফ্যারিংস। ঠিক আছে, ন্যাসোফ্যারিংস এর পরে কি আসতেছে? ফ্যারিংস। আপনাদের বইয়ে দেখেন সিরিয়ালি কি জিনিসগুলো দিয়ে দেওয়া আছে, পার্টগুলো ওই পাশে। এই জুলটান, হ্যাঁ নিচে দেখ, ওইখানে না, হ্যাঁ নিচে, নিচেই তো আছে, ওই পৃষ্ঠায় 103। ঠিক আছে। তাহলে আমরা কোথা থেকে আসলাম? দেখেন, প্রথমে কি এয়ার বা অ্যাটমসফিয়ার, তাই না? এয়ার বা অ্যাটমসফিয়ার থেকে কোথায় আসলো? নোসে। নোসের পরে কই গেল? ন্যাসাল ক্যাভিটিতে। ন্যাসাল ক্যাভিটির পরে ন্যাসোফ্যারিংসে। ন্যাসোফ্যারিংসের পর কোথায় যাচ্ছে? ফ্যারিংসে। তাহলে ফ্যারিংস পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? ফ্যারিংস মানে কি? চার রাস্তার মোড়। এখন বাতাসটা কোথায় যাবে? খাদ্যনালীতে যাবে না, বাতাসটা যাবে কোথায়? শ্বাসনালীতে। তাহলে শ্বাসনালীতে যদি যায়, শ্বাসনালীর নাম হচ্ছে ল্যারিংস, আর খাদ্যনালীর নাম কি? ইসোফ্যাগাস। তাহলে এই জায়গা থেকে কি ভাগটা হয়? তাহলে যাবে কোথায় এখন? ল্যারিংসে, ঠিক আছে? তাহলে ল্যারিংস মানে এই রাস্তাটা, ঠিক আছে? ল্যারিংস, দেখেন এখানে একটা ভোকাল কর্ড আছে আমাদের। এই যে আমরা কথা বলতেছি, কথা বলার যে শব্দটা তৈরি হচ্ছে যে জায়গা থেকে, এটাকে বলা হচ্ছে কি? ভোকাল কর্ড। দেখেন ল্যারিংস আপ টু ভোকাল কর্ড। ল্যারিংসের ভোকাল কর্ডের উপরের পার্টটাকে বলা হয় কি? আপার রেসপিরেটরি সিস্টেম, বা আপার মানে রেসপিরেটরি সিস্টেমের উপরের অংশ। আর ল্যারিংস বিলো ভোকাল কর্ড, এটাকে বলা হচ্ছে কি? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, একটা হচ্ছে কি? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা কতটুকু? ল্যারিংস আপ টু ভোকাল কর্ড। আর লোয়ারটা কতটুকু? ল্যারিংস বিলো ভোকাল কর্ড, ঠিক আছে? তাহলে ল্যারিংসের এখান থেকে, ল্যারিংসের ভোকাল কর্ডের উপরের পার্টটা হচ্ছে কি? আপার। ল্যারিংস থেকে ভোকাল কর্ডের নিচের পার্টটা কি? লোয়ার। ওকে, তাহলে আমরা ল্যারিংস পেলাম। ল্যারিংসের পরে কই যায়? ল্যারিংসের পরে সে যায়, আমরা এই লাইনটা এখন বন্ধ, তাই না? সে যাচ্ছে কোথায় এখন? ট্র্যাকিয়াতে। কই যাবে? ট্র্যাকিয়া মানে কি? যে দেখবেন গরু জবাই করার পর বা মানুষ যাই বলে, এখানে কি রিং রিং একটা স্ট্রাকচার আছে, তাই না? এরকম রিং রিং একটা স্ট্রাকচার আছে। এই রিং রিং স্ট্রাকচারটাকে আমরা কি বলতেছি? ট্র্যাকিয়া, ঠিক আছে? তাহলে ল্যারিংসের পরে কই যাচ্ছে? ট্রাকিয়াতে যাচ্ছে। ট্রাকিয়ার পরে কি হচ্ছে? ট্রাকিয়াটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমাদের লাংস কয়টা? দুইটা। তাহলে একটা রাইট সাইডে থাকে, একটা কোথায় থাকে? লেফট সাইডে থাকে। তাহলে ট্রাকিয়াটা যখন দুই ভাগে ভাগ হচ্ছে, এটার নাম আর ট্রাকিয়া থাকতেছে না, এটার নাম হচ্ছে কি? প্রিন্সিপাল ব্রঙ্কাই। ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হচ্ছে, রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই, ঠিক আছে? প্রিন্সিপাল ব্রঙ্কাই মানে কি? প্রধান ব্রঙ্কাই। আমরা কিন্তু এর আগে পড়ছি কি? ভেনা কাবা পড়ছি, তাই না? ভেনা কাবা মানে কি? মহাশিরা। আরেকটা পড়ছি অ্যাওর্টা। অ্যাওর্টা মানে কি?
মহাধমনী, আর এটা কি প্রিন্সিপাল ব্রঙ্কাই। তার মানে এটা হচ্ছে সবচেয়ে মোটা শাখা, এরপরে ধীরে ধীরে কি হবে ভাগ হবে। তাহলে দেখেন এটা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাই। প্রিন্সিপাল ব্রঙ্কাইটা দুই ভাগে ভাগ হয়, একটা কি রাইট লাংস আর একটা কি লেফট লাংস। আমরা জানি আমাদের লেফট লাংসটা একটু ছোট হয়, কেন ছোট হয়? ডিউ টু হার্ট। ঠিক আছে, হার্টের বেশিরভাগ অংশ কোথায় থাকে? লেফটে থাকে, সে কারণে কি হয় লেফট সাইডের লাংসটা একটু ছোট হয় সাইজে। আর লাংসের বেশিরভাগ রোগ কোথায় হবে? রাইটেই হবে। কিসের জন্য? রাইট লাংসটা ঝামেলাবিহীন, রোগ হওয়ার উপযোগী পরিবেশ আছে আর সবচেয়ে বড় বটে, তাই না? লেফট লাংসে এখানে হার্ট আছে, হার্টের সংকোচন প্রসারণ একটা ঝামেলা না? ঠিক আছে, তাহলে রাইট লাংসে রোগের সম্ভাবনাও বেশি থাকে, রাইট লাংসটা কি বড়। এখন কথা হচ্ছে বাতাসটা এখন কোথায় চলে আসলো? লাংসে চলে আসলো। ঠিক আছে, লাংসে চলে আসলে লাংসটা হচ্ছে কি দেখেন রেসপিরেটরি ট্রি বলি আমরা, রেসপিরেটরি ট্র্যাক। এটা একটা গাছের মতো। আমরা যখন একটা গাছ আঁকি তখন এটা যদি মাটি হয়, মাটি থেকে কি উঠে এরকম কাণ্ড, তারপরে কি শাখা প্রশাখা বের হয় না? ঠিক আছে, এটাকে যদি আমি এভাবে উল্টাই দিই তাহলে কিন্তু রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম অনেকটা জান্নাতি গাছ। আমরা জানি যে জান্নাতের গাছগুলা কেমন থাকবে? উল্টা হয়ে থাকবে। আপনি দেখেন এখানে যে চিত্রটা দেওয়া আছে, চিত্রটাকে যদি আমি এইভাবে ধরি আপনার মনে হবে কি একটা ফল গাছ। যদি এটা আটকায় দেই মনে হবে কি একটা ফল গাছ, অসংখ্য ফল ধরে আছে, তাই না? গাছটাকে এইভাবে উঠছে, দুইটা ভাগে ভাগ হয়ে আছে, অসংখ্য ফল ধরে আছে প্রতিটা শাখা। ঠিক আছে, এখন এটাকে যদি এইভাবে উল্টায় দেই তাহলে এটা কি হয়ে যাবে? রেসপিরেটরি ট্র্যাক। ঠিক আছে, রেসপিরেটরি ট্র্যাক মানে জান্নাতি গাছ, এটা একটা। ঠিক আছে, অসংখ্য অ্যালভিউলাই আছে, অসংখ্য ফল এখানে কি রয়ে গেছে। এই ফলগুলোর ভিতরে কি হয়? বাতাস ট্রান্সপোর্টেশন হয়। ঠিক আছে, তাহলে আমরা গাছের মতো করে আঁকতেছি। ঠিক আছে, এখন আমরা লাংস পর্যন্ত আসি। লাংসে এসে কি হয়? রাইট লাংস 3টা লোবে বিভক্ত, লেফট লাংস 2টা লোবে বিভক্ত। তাহলে লোবগুলোতে চলে যাবে। তাহলে প্রিন্সিপাল ব্রঙ্কাইট এখন কি হবে? আরো শাখা প্রশাখায় কি হবে? বিভক্ত হয়ে যাবে। মানে বড় ডালটা কি হবে? আরো ছোট ছোট ডালে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে একেবারে প্রান্তে যেয়ে কি ধরবে? ফল ধরবে। তাহলে আমরা ভাগগুলা দেখি, এখান থেকে ভাগটা আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে, এখানে ট্র্যাকিয়া ছিল, তাই না? ট্র্যাকিয়াটা কিসে? রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কায় ভাগ হলো। প্রিন্সিপাল ব্রঙ্কাইটা ভাগ হয়ে কই যাবে? 3টা ভাগে ভাগ হবে। ঠিক আছে, একটা যাবে কি আপার লোবে, একটা যাবে কি মিডল লোবে, একটা যাবে কি লোয়ার লোবে। ঠিক আছে, ওইখানে যাবে আপার এবং লোয়ারে, 2টা লোব। তাহলে এই যে প্রিন্সিপাল ব্রঙ্কাই গুলো ভাগ হয়ে কি চিকন হয়ে গেল, এটার নাম কি হবে? লোবার ব্রঙ্কাই। কি নাম হবে? তার মানে প্রিন্সিপাল ব্রঙ্কাইটা যখন ছোট ব্রঙ্কায় পরিণত হলো ওইটার নাম কি হবে? লোবার ব্রঙ্কাই। অর্থাৎ প্রিন্সিপাল ব্রঙ্কাইটা এখন কি হচ্ছে? ভাগ হচ্ছে, 2টা ভাগে ভাগ হয়ে চলে গেছে। তাহলে এটার নাম কি হবে? লোবার ব্রঙ্কাই। অনেক সময় দেখবেন নিউমোনিয়ার নামের আগে বলে লোবার নিউমোনিয়া। তাহলে কি লোবার ব্রঙ্কাই এবং কি অ্যালভিউলার ড্রাগটে যদি ইনফ্লামেশন হয় তখন বলে কি লোবার নিউমোনিয়া। ঠিক আছে, তাহলে এটার নাম কি? লোবার ব্রঙ্কাই। এখন এই লোবার ব্রঙ্কাইটা আবার কি হবে? আরো ভাগে বিভক্ত হয়ে যাবে। যখন লোবার ব্রঙ্কাই বিভক্ত হবে তখন এটাকে বলা হবে কি? সেগমেন্টাল ব্রঙ্কাই। কি বলা হবে? সেগমেন্টাল ব্রঙ্কাই। সেগমেন্টাল ব্রঙ্কাইও কি হবে? আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে কি ভাগ হয়ে যাবে। এটাকে বলা হবে আর ব্রঙ্কাই না। আমরা পড়ছি না অ্যাওর্টা, আর্টারি, আর্টারিওলস। ছোট হলে কি হয়? সংখ্যা বড় হতে থাকে। অ্যাওর্টা, আর্টারি, আর্টারিওলস। এখানে কি হবে? ব্রঙ্কাই। এখন হবে ব্রঙ্কিউলস। রিওলস মানে কি এখানেও চলে আসবে আরো ক্ষুদ্র। তাহলে ব্রঙ্কিউলস কি? ব্রঙ্কিউলস টার্মিনাল ব্রঙ্কিউলস। এই টার্মিনাল ব্রঙ্কিউলস যখন ভাগ হবে এটা হবে কিসে? রেসপিরেটরি ব্রঙ্কিউলস। রেসপিরেটরি ব্রঙ্কিউলসের মাথায় কি থাকবে? এরকম ফল থাকবে। ঠিক আছে, এই যে ফল, এই ফলের ভিতরেই কি আলটিমেট বাতাসগুলা আসবে। ঠিক আছে, এই যে ফল, এই যে ফল, এইখান থেকে বাতাসটা সরাসরি এই পর্যন্ত আসে। ঠিক আছে, আর আমরা কি করতেছি? হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় চলে আসতেছে? এই দিকে চলে আসতেছে, সব দূষিত রক্ত। তাহলে এখানে আছে অক্সিজেন, এখানে আছে কি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা চলে আসবে এখানে, দূষিত অক্সিজেনটা চলে যাবে এখানে। এই কার্বন ডাই অক্সাইড আবার এক টানে কি হবে? বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই যে আসতেছে সে, যাচ্ছে সে, ঠিক আছে, এটা কি আপনি করতেছেন? আপনি টেনে টেনে নিচ্ছেন? আপনি টেনে টেনে নিচ্ছেন না। আপনি যদি টেনে টেনে নিতেন তাহলে কি হতো? হ্যাঁ, যেদিন আপনার জন্ম হয়েছে পরের দিন ঘুমাইতেন আর ভুলে যাইতেন যে শ্বাস নিতে হবে। ঠিক আছে, শ্বাস নিতে ভুলে যাইতেন, আলটিমেট কি অক্সিজেনের অভাবে আর ঘুম ভাঙতো না। ঠিক আছে, এইটা তাহলে হয় কিভাবে? এটা তো আমরা নিচ্ছি না।
এটা হয় কিভাবে, মেকানিজমটা যদি আমরা একটু দেখি, দেখেন মেকানিজমটা যদি আমরা দেখি কি হচ্ছে, আমরা ন্যাসাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি সবই ঠিক রাখলাম, তাই না? ঠিক রেখে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এদিকে আনলাম, ঠিক আছে? আনার পরে অ্যালভিউলার ড্রাগ পর্যন্ত নিয়ে যায়। ওকে, এটা হচ্ছে লাংস, এটা হচ্ছে লাংস। কথা হচ্ছে লাংস কোথায় থাকে আমার? থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটিতে থাকে লাংস। আর নিচে থাকে কি? অ্যাবডোমিনাল ক্যাভিটি। কথা হচ্ছে থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝখানে একটা পর্দা থাকে, ডায়াফ্রাম। ঠিক আছে, আমাদের শ্বাস প্রশ্বাসের মূল ভূমিকাটা এখানে কি? হেল্প হিসেবে কাজ করে ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম একটা মাসকুলিন পর্দা, তাই না? মাংসপেশি টাইপের পর্দা। মাংসপেশির বৈশিষ্ট্য কি? সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। আর আমাদের লাংসের বৈশিষ্ট্য কি? লাংস হচ্ছে কিসের মতো জানেন? অনেকটা ফোম, দেখছেন না? ফোম, ফোম কি করে? এলাকার ভিতরে পানি, এখানে অনেক পানি পড়ছে, ফোমটা রেখে চিপ দিলে কি হয়? পানিটা বের হয়ে যায়। ফোম পানিটা শুষে নেয়, চিপ দিলে কি হয়? পানিটা বের। চিপ দিলে কি চুপসে যায় না? আবার ছেড়ে দিলে কি আগের মতো হয়ে যায়, তাই না? অনেকটা লাংসের ক্যাপাসিটি অনেকটা এরকম। তাহলে দেখেন কি হয়, এই যে ডায়াফ্রামের সংকোচন এবং প্রসারণ, এটা নিয়ন্ত্রণ করে ব্রেন। ঠিক আছে, ব্রেন যখন ডায়াফ্রামকে প্রসারিত করে, তখন ডায়াফ্রামটা এই দিক দিয়ে কি হয়? এরকম করে বড় হয়ে বেঁকে যায়। ডায়াফ্রাম যখন বেঁকে যায়, তখন এই যে লাংসের এই অংশটুকু, লাংসের এই অংশটুকু কি হয়? উপরের দিকে উঠে যায়। যখন উপরের দিকে উঠে যায়, তার মানে এই অংশটুকু আর থাকতেছে না, তাই না? এই অংশটুকু কি উপরের দিকে উঠে গেছে। যখন উপরের দিকে এরকম উঠে যায়, তখন এই অংশ থেকে যে বাতাসটা ছিল, সেই বাতাসটা কি হয়ে যায়? বাইরে বের হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে আবার ডায়াফ্রাম কি হয়? সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে ডায়াফ্রাম আবার কি হয়? আগের মতো হয়ে যায়। আগের মতো হয়ে গেলে লাংসটাও আবার কি হয়? আগের মতো হয়ে যায়। এখন প্রবলেম হচ্ছে, যখনই লাংস আগের মতো হয়ে যায়, তখনই এখানে বায়ু শূন্য জায়গা তৈরি হয়, মানে যে জায়গায় বাতাস নাই। আর আমরা জানি আমাদের বাতাসের একটা কি আছে? চাপ আছে। ঠিক আছে, বায়ু চাপের কারণে এই শূন্য জায়গাটা কি হবে? এটা তো ফাঁকা জায়গা। বায়ু চাপের কারণে নাক দিয়ে বাতাস ঢুকে কি হবে? লাংসের এই জায়গাটাকে ফিল আপ করে নেবে। তার মানে আপনি পৃথিবী থেকে যত উপরে উঠবেন, বাতাসের চাপ যত কমতে থাকবে, আপনার শ্বাস নিতে কি হবে? তত কষ্ট হবে। ঠিক আছে, আপনার রান্না করতে কি হবে? তত কষ্ট হবে। আপনি পাহাড়ের উপর রান্না করতে পারবেন না, কিসের জন্য? হ্যাঁ, চাপ কম থাকলে কি হবে? কি হবে? আগুন জ্বলবে। সমস্যা কি হবে? অক্সিজেন কম থাকলে কি হবে? প্রবলেম অক্সিজেন কম না, প্রবলেম হচ্ছে কি? বাতাসের চাপ কম। পাহাড়ের উপর কি বাতাসের চাপ কম? যদি বাতাসের চাপ কম হয়, আপনি যখন ভাত রান্না করতে যাবেন, ভাত রান্না করতে হলে ভাতকে ফুটতে হবে, তাই না? পানি ফুটতে হবে। পানি ফুটার জন্য 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার দরকার। ঠিক আছে, বাতাসের চাপ কমার কারণে কি হবে? 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পানি কি হবে? বাষ্প হয়ে যাবে। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে চাল ফুটবে না, পানি কিন্তু বাষ্প হয়ে যাবে, চাল কিন্তু ফুটবে না। বা চাল চালের মতোই কি থাকবে, শুধু পানিতে যতটুকু নরম হয় ওইটুকুই কি হবে। তার মানে পাহাড়ের উপর চাইলেও আপনি কি করতে পারবেন না, উঁচা পাহাড়ের উপর রান্না করতে পারবেন না। ভাত রান্না করতে হলে প্রেসার কুকার নিয়ে যেতে হবে। প্রেসার কুকারের প্রেসারটা আপনি কি করতে পারেন? মেনটেন করতে পারবেন। ঠিক একই বিষয়, যখন আপনি পাহাড়ের উপর উঠবেন, তখন আপনার শ্বাস নিতে কি হবে? তুলনামূলক কষ্ট হবে। আবার যদি সাগরের গভীরে চলে যান, ওইখানে আরো বেশি চাপ, চাপের কারণে নাক মুখ দিয়ে কি হয়ে যেতে পারে? রক্ত বের হয়ে যেতে পারে। ঠিক আছে, বায়ু চাপের কারণে কি হতে পারে? নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসতে পারে। তাহলে আমরা যে বেঁচে আছি, এটা এমনি এমনি বেঁচে নাই। ঠিক আছে, কোনো একটা শক্তি আমাদেরকে কি করে রাখছে? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচিয়ে রাখছে। আপনি যেভাবেই চিন্তা করেন, ঠিক আছে, এই বায়ুর চাপটা যদি কমে যায়, তাই আপনি শেষ, আর চিন্তা করার কিচ্ছু থাকবে না। ঠিক আছে, আবার দেখেন বায়ুটাকে ধরে রাখছে কে? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। এগুলো তো আবিষ্কার হলো 2 দিন আগে, তাই না? নিউটনের আপেলটা যদি নিচে না পড়তো তার মাথায়, তাহলে আর অভিকর্ষ আবিষ্কার হতো না। আপনি চিন্তাই করতে পারতেন না কিসের জন্য কি বাতাস পৃথিবীতে আটকে থাকে। ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার তো, যে কিভাবে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, এটা আমরা ভুলেও নেই না। এটা কি অটোমেটিক ভাবে কি আমাদের ডায়াফ্রাম প্রসারিত হয়, বাতাস বের হয়ে যায়। ডায়াফ্রাম কি সংকুচিত হয়, বাতাস কি ভিতরে ঢুকে। তার মানে আমি যখন ঘুমাই, তখনও কি হয়? ডায়াফ্রামের সংকোচন, ডায়াফ্রামের প্রসারণ, ডায়াফ্রামের সংকোচন, ডায়াফ্রামের প্রসারণ। আমি কি করতে পারি? কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করতে পারি। আমি কি করতে পারি? কিছুক্ষণ আমি শ্বাস নিলাম না, ঠিক আছে, এর থেকে বেশি, তাও আবার কি একটা নির্দিষ্ট সময়ের বেশি আপনি পারবেন? আপনি চাইলে 4 মিনিট পারবেন শ্বাস বন্ধ করে রাখতে?
ঠিক আছে, তার মানে কিছু সময়ের জন্য আপনি কি নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এইটুকুই ক্ষমতা আমাদের কাছে আছে। তাহলে কি হচ্ছে ঘটনাটা, এখান থেকে কোথায় চলে যাচ্ছে, লাংস থেকে ব্লাডে যাচ্ছে, তাই না? ব্লাড থেকে কোথায় যাবে, টিস্যুতে অথবা সেলে যাবে। একই বিষয় কিন্তু হবে। আবার টিস্যু থেকে কোথায় আসবে, ব্লাডে আসবে। ব্লাড থেকে কোথায় যাবে, লাংসে যাবে। আবার এদিক দিয়ে কি কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। এই প্রক্রিয়াতে বাতাস আমার শরীরে ঢুকতেছে, বাতাস আমার শরীর থেকে কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। এইটুকু প্রক্রিয়া ক্লিয়ার কিনা? তাহলে অর্গানগুলোর নাম মুখস্থ করতে হবে। এই অর্গানগুলোই কিন্তু পাথওয়ে, ঠিক আছে? অর্গানগুলোই কি পাথওয়ে। আর রেসপিরেটরি সিস্টেমের ফাংশন যদি আমরা বলি, ফাংশন কি? প্রথম কাজই হচ্ছে কি, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান। ঠিক আছে, আরেকটা খুব কমন কাজ আছে। দেখেন অক্সিজেন গ্যাসটা কিন্তু খুব ঠান্ডা শীতল টাইপের, আর কার্বন ডাই অক্সাইডটা কিন্তু গরম। যে বাতাসটা বের হচ্ছে দেখেন গরম বাতাস, এটা কি মেটাবলিজমের ফলে উৎপন্ন। পরিবেশের বাতাস কিন্তু ঠান্ডা। তাহলে এই রেসপিরেটরি সিস্টেম আপনার বডির জন্য কি কুলিং ফ্যান হিসেবে কাজ করে, তাই না? বডিটাকে ঠান্ডা রাখে। কম্পিউটারে কুলিং ফ্যান যেমন কি কম্পিউটারের ভিতরের যন্ত্রগুলোকে ঠান্ডা রাখে, রেসপিরেটরি সিস্টেম হচ্ছে কি আপনার শরীরের কুলিং ফ্যান। ঠিক আছে, কিছু কিছু কি মানে ভ্যাপোরাইজড হয়ে যায়, এই টাইপের উপাদানগুলোকে সে কি করে, দূষিত পদার্থগুলোকে শরীর থেকে বের করে দিচ্ছে। ঠিক আছে, এরকম অসংখ্য কাজ আছে রেসপিরেটরি সিস্টেমে। তবে মূল কাজ কি? মূল কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান, এটা দিয়ে সব কাজ হয়। ঠিক আছে, অ্যাসিড বেস ব্যালেন্স, শরীরের কি কুলিংনেসটা ধরে রাখা, হটনেসটাকে কমায় ফেলা, প্রত্যেকটা জিনিসই কি হচ্ছে শুধুমাত্র এই গ্যাসের আদান প্রদানের মাধ্যমে। তার মানে এটাই কি তার মূল কাজ। যদি রেসপিরেটরি সিস্টেমে সমস্যা হয়, প্রবলেম কি হবে? রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, মানে কি অক্সিজেনের পরিমাণ কমে যাবে, এগুলোই তো হবে। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেমে যদি সমস্যা হয় কি হবে? শ্বাস নিতে সমস্যা হবে, তাই না? শ্বাসকষ্ট হবে, অ্যাজমা হবে। তারপর কি নাকে ইনফ্লামেশন হলে নাক দিয়ে পানি পড়বে, শ্বাস ভালো করে নিতে পারবে না, নাক বন্ধ হয়ে থাকবে। রেসপিরেটরি সিস্টেমে যখন রোগ পড়বে তখন কি রোগগুলো এরকমই হবে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদানে কি দিবে, বাধা তৈরি করবে। স্যার তার মানে সর্দি কাশি এগুলা কি রেসপিরেটরি সিস্টেমের পার্ট? স্বাভাবিক, রেসপিরেটরি সিস্টেমের রোগ। আপনার অ্যাজমা কিসের রোগ হবে? রেসপিরেটরি সিস্টেমে। ঠিক আছে, নিউমোনিয়া কিসের রোগ হবে? রেসপিরেটরি সিস্টেমে। ব্রঙ্কাইটিস কিসের হবে? রেসপিরেটরি সিস্টেমে। ব্রঙ্কাই কোন সিস্টেমের অর্গান? রেসপিরেটরি সিস্টেমে। সিওপিডি কিসের রোগ হবে? এইসিডি কিসের রোগ হবে? সিএপি কিসের রোগ হবে? সবগুলো রেসপিরেটরি সিস্টেমের রোগ হবে। তার মানে যে রোগের কারণে আপনার শ্বাস প্রশ্বাস রিলেটেড কোনো সমস্যা হয় বা রেসপিরেটরি ট্র্যাকে কোনো একটা অর্গানে কোনো রোগ হয়, প্রত্যেকটা রোগী কি হবে? ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম। দেখেন ডাইজেস্টিভ সিস্টেমে যখন কোনো সমস্যা হইতো, সমস্যার কথা বলছি না, খাবার রিলেটেড সমস্যা হবে। আপনার ডায়রিয়া হয়ে গেছে, এটা কি রেসপিরেটরি সিস্টেমের দোষ? ঠিক আছে, আপনার অ্যাসিডিটি হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের রোগ। রেসপিরেটরি সিস্টেম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে? তৈরি করে না। আপনার জয়েন্টে ব্যথা করতেছে, এটা কি ডাইজেস্টিভ সিস্টেমের দোষ? তাহলে এটা কি মাসকুলোস্কেলেটাল সিস্টেমের দোষ। আপনাকে সিস্টেমটা মাথায় আনলেই কি হবে, রোগগুলা সহজ হয়ে যাবে। কারণ সিস্টেমে রোগগুলা তো স্পেসিফিক, এবং লক্ষণও কি অনেকগুলা লক্ষণ এমনিই বলতে পারবেন। কারণ একটা সিস্টেমের মূল একটা লক্ষণ তো থাকবেই। যদি আমার অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া কি রেসপিরেটরি সিস্টেমের রোগ? রক্ত স্বল্পতা, রক্ত কম। তাহলে ব্লাড কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজের মধ্যে হতে পারে, অথবা ব্লাড রিলেটেড ডিজিজের ভিতরে ধরতে পারি। ঠিক আছে, অ্যানাটমি ফিজিওলজিটা ভালো করে পড়েন, ডিজিজ বোঝা সহজ হবে। অ্যানাটমি ফিজিওলজি ভালো করে না পড়লে ডিজিজ বুঝতে আপনার যথেষ্ট কষ্ট হবে। ঠিক আছে, ধরতেও পারবেন না। ওকে, তাহলে আমরা আরেকবার বলি রেসপিরেটরি সিস্টেম কাকে বলে, এটা তো আমরা পারবো এখন। ঠিক আছে, 2 নাম্বার জিনিস আমরা কি বললাম, যে রেসপিরেশনের ফেজ কয়টা? 2টা ফেজ। কি কি ফেজ? ইন্সপাইরেশন এন্ড এক্সপাইরেশন। তারপরে টাইপ বললাম, রেসপিরেটরি সিস্টেম কত প্রকার? 2 প্রকার। কি কি? এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নালটা কাকে বলে? বাইরে থেকে যেটা বাতাসটা যেটা না, এইভাবে বললে কিন্তু হবে না। বাইরে থেকে লাংস পর্যন্ত আসতেছে, লাংস থেকে বাইরে চলে যাচ্ছে, এটা কিন্তু লাংস থেকে ব্লাড। হ্যাঁ, লাংস থেকে কই যাচ্ছে? অক্সিজেনটা ব্লাডে যাচ্ছে। ব্লাড থেকে কোথায় আসতেছে? লাংসে আসতেছে। ঠিক আছে, তাহলে লাংস টু ব্লাড, ব্লাড টু লাংস হচ্ছে এক্সটার্নাল, আর ইন্টারনাল ইন্টারনাল। ঠিক আছে, এটুকু সহজ। এরপর আমরা বললাম পার্ট। রেসপিরেটরি সিস্টেমে কি কি পার্ট আছে, তাই না? 2টা পার্ট আছে, একটা হচ্ছে আপার রেসপিরেটরি সিস্টেম আর একটা লোয়ার রেসপিরেটরি সিস্টেম। আপার রেসপিরেটরি সিস্টেম কতটুকু? নাক থেকে শুরু করে কি ল্যারিংস আপ টু ভোকাল কর্ড, ল্যারিংস বিলো ভোকাল কর্ড। আমরা ওইভাবে ধরতেছি না, আমরা ল্যারিংসটাকে টোটালটা ধরি। ঠিক আছে, তাহলে নাক থেকে শুরু করে অ্যালভিউলাই পর্যন্ত কি কি অর্গান আছে মুখস্থ রাখতে হবে। প্রথমে নোজ, ন্যাসাল ক্যাভিটি, ন্যাসোফ্যারিংস, 3টা চলে গেল নাকের ভিতরে।
ন্যাসোফ্যারিংস এর পরে কি চার রাস্তার মোড় মানে ফ্যারিংস, ফ্যারিংস এর পরে কি আছে ল্যারিংস, ল্যারিংস এর পরে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়ার পরে কি রাইট এন্ড লেফট দুইটা এখন রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই, প্রিন্সিপাল ব্রঙ্কাইটা যখন ভাগ হবে নাম হবে কি লোবার ব্রঙ্কাই, লোবার ব্রঙ্কাইটা ভাগ হলে কি হবে সেগমেন্টাল ব্রঙ্কাই, তারপরে কি টার্মিনাল ব্রঙ্কিউলস, আর কিন্তু ব্রঙ্কাই নাই ব্রঙ্কিউলস, কিউলস বলতে কি বোঝাচ্ছি আরো ক্ষুদ্র তাই না, আর্টারিওলস মানে কি একেবারে ক্ষুদ্র। এরপরে কি বলছি টার্মিনালের পর রেসপিরেটরি ব্রঙ্কিউলস, রেসপিরেটরির পরে কি অ্যালভিউলাই মানে ওই যে ফলগুলো অ্যালভিউলাই এবং অ্যালভিউলার ডাক্ট, ঠিক আছে অ্যালভিউলাই এবং অ্যালভিউলার ডাক্টের পরে কই যাবে ব্লাড, তারপরে কি টিস্যুস। এখানে কিন্তু টোটাল 3টা প্রশ্নের উত্তর বা 2টা প্রশ্নের তো কমন উত্তর। এক নম্বর প্রশ্ন দেখেন আপনার কি আছে কি ছিল ডিফাইন Respiratory system. Respiratory Write down the system. parts of respiratory. রেসপিরেটরি সিস্টেম এটা চলে আসলো, তারপরে কি আছে Write down the pathway of respiratory. পাথওয়ে অফ রেসপিরেটরি সিস্টেম এটার ভিতরে চলে আসলো, তারপরে কি ছিল Define pleura. Write down the ডিফাইন দা প্লুরা, রাইট ডাউন দা define between right lungs and left lungs. রাইট লাংস এবং লেফট লাংস। আমরা রাইট লাংস এবং লেফট লাংসের কথা বললাম, রাইট লাংসের কি আছে একটু বড়, লেফট লাংসটাকে একটু ছোট। রাইট লাংসের 3টা লোক দেখেন একদম পার্থক্যটা দিয়ে দেওয়া আছে, স্যার এই যে এটা তার মানে তো এক নম্বর উত্তর। ঠিক আছে রাইট লাংস এবং লেফট লাংসের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে দেখেন মিড স্টার্নামের ডানে থাকে, মিড স্টার্নামের কি বামে থাকে, 3টি লোব থাকে 2টি লোব থাকে, ঠিক আছে একটা ফিচার মানে নিচে বাঁকা অংশ একটা থাকে। ওকে এখানে আকার একটু বড়, আকার একটু কি ছোট, ওজন একটু বেশি, ওজন একটু কম। এটা কি খর্বাকৃতির প্রশস্ত, লম্বাকৃতির চিকন, 10টি লোবিউলস থাকে 8টি লোবিউলস থাকে, জাস্ট এইটুকু করলেই হয়ে যাবে। আর প্লুরা কাকে বলে, প্লুরা হচ্ছে লাংসের উপরের পর্দা, ঠিক আছে লাংসের উপরে যে পাতলা পর্দা থাকে দেখেন এই যে প্লুরা বলছে প্রতিটি কি লোব কি বলছে প্রতিটি লোবিউল সিরাম কি বলছে মেডিস্টার্নাম দ্বারা ডাবল সিরাম মেমব্রেন দ্বারা আবৃত থাকে। তার মানে কি প্লুরা একটা দ্বিস্তর বিশিষ্ট পর্দা, ঠিক আছে এটা কি একটা দ্বিস্তর বিশিষ্ট কি